সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। আমরা এই ক্লাসটা শেষ করার পর এমসিকিউ সমাধানের দিকে আগাবো। তো তোমরা যারা পূর্বের দুটি ক্লাস শেষ করোনি, পূর্বের দুটি ক্লাস আগে শেষ করো তৃতীয় অধ্যায়ের, তারপর এই ক্লাসটা কন্টিনিউ করো, কারণ ওই দুটি ক্লাস একে অপরের সাথে রিলেটেড। সো ওই দুটি ক্লাস আগে শেষ করে তৃতীয় অধ্যায়ের এই ক্লাসটা কমপ্লিট করো। আচ্ছা, যারা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি, আমরা ষষ্ঠ অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বাংলা দ্বিতীয় ব্যাকরণ বইটি কমপ্লিট করার চেষ্টা করছি। তো যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করছো, একটু কমেন্ট করে জানাতে পারো যে কারা কারা শুরু থেকে ভিডিওগুলো দেখছো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পদ। আচ্ছা, পদ কাকে বলে, পদ কত প্রকার, কি কি যে বেসিক জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকের এই ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। দেখো, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তার নাম কি হয়ে যায়? তার নাম হয়ে যায় পদ। এই যে একটি বাক্য, এই বাক্যের মধ্যে দেখো শব্দ, যখন, বাক্য, এই যে প্রত্যেকটা একটা একটা করে শব্দ রয়েছে না, এই সবগুলোও কিন্তু একটা একটা করে পদ। ঠিক আছে? আচ্ছা দেখো, বাক্যে ব্যবহৃত শব্দ বা পদকে সাধারণত 8টি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে পদকে আমরা কয়টি শ্রেণীতে ভাগ করতে পারি? পদকে আমরা 8টি শ্রেণীতে ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে এগুলো কি কি? এগুলো হলো বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অব্যয়, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। দেখো নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আচ্ছা দেখো, 1 নাম্বার বিশেষ্য। আচ্ছা, বিশেষ্য বলতে কি বোঝায়? কোনো কিছুর নাম বোঝাবে। ঠিক আছে? দেখো, যেসব শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা কি গুণের নামকে বোঝায়, তাই হলো বিশেষ্য। যেমন মানুষ, বাঙালি, রাস্তা, উৎসব ইত্যাদি। আচ্ছা, বিশেষ্যকে আমরা ইংরেজিতে কি পড়েছি? তোমরা যারা যারা জানো তারা একটু কমেন্ট করে জানাও তো, বিশেষ্য একে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আচ্ছা, এই তো গেল বিশেষ্যের আলোচনা। এরপর দেখো সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হলো সর্বনাম। আচ্ছা, বিশেষ্যে আমরা কি দেখেছিলাম? মানুষ, বাঙালি, রাস্তা, উৎসব, অর্থাৎ কি কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাদের কাল, ভাব, কর্ম, হ্যাঁ, সবকিছুর নামকে কি বোঝাচ্ছে? বিশেষ্য। আবার সর্বনামে এসে দেখো, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই কি? সর্বনাম। যেমন দেখো, অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এখানে অনন্যা কি? এখানে অনন্যা কিন্তু বিশেষ্য। কিন্তু দেখো কি বলেছে, সে 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে, তার ঘনিষ্ঠ বন্ধু পান্না তারা শিক্ষা সফরে গিয়েছিল। আচ্ছা, এটা অনন্যা যদি বিশেষ্য হয় তাহলে অনন্য সম্পর্কে কি? পরের লাইনগুলো, তাই না? তাহলে পরের লাইনগুলোতে সে, তার এবং তারা, এই 3টি শব্দ কি? বিশেষ্য সম্পর্কে বলতেছে না, অর্থাৎ অনন্য সম্পর্কে বলতেছে না। তাহলে এই 3টি শব্দই হলো সর্বনাম। দেখো কি বলা হয়েছে, উদাহরণে অনন্যার পরিবর্তে সে, তার ও তারা ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষায় এ জাতীয় সর্বনাম আরও রয়েছে, যেমন আমি, আমরা, আমার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো সব কি? সর্বনাম। আচ্ছা, আশা করতেছি বিশেষ্য এবং সর্বনাম জিনিসটা ক্লিয়ার হয়েছে। বিশেষ্য এবং সর্বনামের পর এরপরে দেখো বিশেষণ। যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই বলে কি? বিশেষণ। আচ্ছা দেখো, এগুলো সবগুলোই কিন্তু কি একটার সাথে আরেকটা কানেক্টেড। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। আচ্ছা, বিশেষণে কি বলেছে? বিশেষ্য এবং সর্বনাম। তাহলে বিশেষ্যতে আমরা কি পেয়েছিলাম? কারো নাম পেয়েছিলাম, তাই না? এবং সর্বনামে কি পেয়েছিলাম? বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই। এখন বিশেষণে আসি কি বলতেছে, যে শব্দের মাধ্যমে বিশেষ্য এবং সর্বনামের গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই বলে বিশেষণ। যেমন দেখো, বিশাল দিঘি, এটা দিঘিটার কি গুণ প্রকাশ করতেছে না, অথবা কি দিঘিটার অবস্থান প্রকাশ করতেছে না, যে দিঘিটা কতটুক বিশাল নাকি ছোট। বিশাল দিঘি, তাহলে বিশাল কি? বিশাল হলো বিশেষণ। উঁচু বাঁধানো পুকুর, পুকুরের অবস্থান বর্ণনা করতেছে না, যে পুকুরটা কিরকম? উঁচু বাঁধানো। আচ্ছা দেখো, হরেক রকমের কি? গাছপালা, ঘন ঝোপ, জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ, পাথর বাঁধানো ঘাট। আচ্ছা, এই যে লেখাগুলো বোল্ড অক্ষরে দেওয়া রয়েছে, এগুলো সবগুলোই হলো এক একটা বিশেষণ, অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামের গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ করতেছে বলেই তাকে বলা হয় বিশেষণ। এরপরে আলোচনা হলো ক্রিয়া। ক্রিয়া তো সবাই চিনো, তোমরা আশা করতেছি। ক্রিয়া বলতে কাজ করা বোঝাবে। দেখো, যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ক্রিয়া বলে। লিটন বই পড়ে, সাকিব বল খেলেছিল,
কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে। দেখো পড়ে, খেলেছিল, শোনাবে, প্রত্যেকটাই কি একটা কাজ, তাই না? তাহলে যখনই কাজ বুঝাবে তখনই আমরা বলবো যে এটা ক্রিয়াপদ। দেখো উপরের বাক্য তিনটিতে পড়ে, খেলেছিল, শোনাবে এই তিনটি শব্দ কোনো না কোনো কাজ করাকে বোঝায়, তাই না? ক্রিয়াপদ প্রধানত দু প্রকার, একটি হলো সমাপিকা ক্রিয়া আর একটি হলো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া খুবই সোজা যদি তোমরা সঠিক জিনিসটা ধরতে পারো, অর্থাৎ বুঝতে পারো। তো চলো আজকে আমরা ট্রাই করি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া বুঝার। দেখো সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ায় বাক্যের বা বক্তার মনোভাব, পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বক্তা যা বলতে চাইবে তার মনোভাবের পূর্ণতা প্রকাশ পাবে। ঠিক আছে, যেমন দেখো সে গান গাইবে, তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, আমি বই পড়েছি। দেখো বক্তার মনের যে ভাব, সে মনের ভাব পূর্ণতা পেয়েছে। লাস্টে দেখো গাইবে হচ্ছে একটা ক্রিয়া, তাই না? গিয়েছিলে এটাও একটা ক্রিয়া, পড়েছি এটাও একটা ক্রিয়া। তো লাস্টের এই ক্রিয়াগুলোর দ্বারা পুরা বক্তার যে মনোভাব, সে মনোভাবটা পূর্ণতা প্রকাশ করছে যে সে গান গাইবে, অর্থাৎ সে কি গানটা গাবে। আচ্ছা, এটা শোনার পর আর কিছু কি শোনার ইন্টেনশন কাজ করতেছে, যে আরো কিছু জানার ইচ্ছা, আগ্রহ হচ্ছে না। তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, তাহলে শেষ, তাই না? এখানে কি মনোভাবটা পূর্ণতা প্রকাশ পেল। আবার দেখো আমি বই পড়েছি, শেষ। ওকে, আচ্ছা এবার অসমাপিকা ক্রিয়া আলোচনায় দেখো এখানে আরো একটু ভালো মতো ক্লিয়ার হবা দুইটার মধ্যে যে তফাৎটা। দেখো কি বলছে, অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন আমার যাওয়া হবে না, আমি ভাত খেয়ে বাজারে যাব, আমাকে আমার মতো চলতে দাও। আচ্ছা, এখানে ক্রিয়া কোনটা তাহলে? আমার যাওয়া হবে না, তাহলে ক্রিয়া কোনটা? যাওয়া, তাই না? আচ্ছা, এই যাওয়া পর্যন্ত যদি আমরা স্টপ করে দেই তাহলে বাক্যটা দেখো আমার যাওয়া অর্থাৎ এতটুকু কি অসমাপ্ত, তাই না? আবার দেখো আমি ভাত খেয়ে, এই খেয়ে পর্যন্ত সেন্টেন্সটাকে তুমি স্টপ করে দাও যে এতটুক আমি ভাত খেয়ে, এরপরে আর কিছু লিখলাম না। মনে করো এরপরে বাজারে যে যাব এটা মনে করো নাই, যে আমি ভাত খেয়ে, এতটুক দেখো, এতটুক কি বাক্যটা সমাপ্ত হচ্ছে না, একটা অপূর্ণতা থেকে যাচ্ছে না, যে আমি ভাত খেয়ে তারপরে আর কিছু নেই মনে করো। ঠিক আছে, তাহলে এইভাবে যখন অপূর্ণতা প্রকাশ পাবে এই ক্রিয়াটা দিয়ে, তখন সেটি হবে কি অসমাপিকা ক্রিয়া। আরো একটা উদাহরণ দেখো, আমাকে আমার মতো চলতে দাও। আচ্ছা, চলতে কি একটা ক্রিয়া না? তাহলে আমাকে আমার মতো চলতে, এই চলতে পর্যন্ত স্টপ করো। তাহলে চলতের পরে কি আরো কিছু শোনার কি আগ্রহ প্রকাশ পাচ্ছে না? তাহলে যখনই দেখবা যে সেন্টেন্সটা একটা অপূর্ণ অর্থাৎ অসমাপ্ত এবং কি আরো কিছু শোনার আগ্রহ প্রকাশ পাচ্ছে, সেটাই হলো অসমাপিকা ক্রিয়া। যেমন আমার যাওয়া, আমি ভাত খেয়ে, আমাকে আমার মতো চলতে। আচ্ছা, সবগুলোর পরে আরো কিছু শোনার আগ্রহ প্রকাশ পাচ্ছে এবং প্রত্যেকটা কি ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা অর্থাৎ অসমাপ্তি প্রকাশ করছে, তাই সেগুলো হলো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়ায় দেখো সে গান গাইবে, লাস্টের ক্রিয়াটা কি সমাপ্ত, তাই না? সমাপ্তি প্রকাশ করছে। তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, দেখো তো ক্রিয়াগুলো শেষে রয়েছে না, এবং কি সমাপ্তি প্রকাশ করছে, তাই সেগুলো সমাপিকা ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়াগুলো দেখো মাঝখানে বসেছে, দেখো মাঝখানে বসে এবং কি অসমাপ্ত প্রকাশ করছে অর্থাৎ অপূর্ণতা প্রকাশ করছে, তাই সেগুলো অসমাপিকা ক্রিয়া। এরপরেও যদি তোমাদের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া জিনিসটা ক্লিয়ার না হয়, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবে, দরকার হলে আরও একটি ক্লাস নেওয়ার চেষ্টা করবো শুধু এই টপিকটার উপর। আচ্ছা, এরপরে দেখো ক্রিয়া বিশেষণ। যে শব্দ ক্রিয়াকে বিশেষত করে অর্থাৎ তাকেই ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি ভালো খেলে। আচ্ছা, খেলে দেখো খেলে নিজেই কি একটা ক্রিয়া, তাই না? তারপরেও কি একটা রয়েছে ভালো, তাহলে কিরকম খেলে? ভালো খেলে। তাহলে কি বলেছে, যে শব্দ ক্রিয়াকে বিশেষত করে। এখানে ভালো কি করতেছে? ক্রিয়াকে বিশেষত করতেছে না, তাকে কি বলা হয়? ক্রিয়া বিশেষণ। মেয়েটি দ্রুত হাঁটে। হাঁটে কি? হাঁটে মানে কি কাজ করে বোঝাচ্ছে না? তাহলে একটু আগে আমরা কি পড়েছিলাম, যখন কোনো কাজ করা বুঝবে তখন তাকে আমরা বলবো ক্রিয়া। তাহলে মেয়েটি হাঁটে তাহলে যদি ক্রিয়া হয় তাহলে কিভাবে হাঁটে? খুব দ্রুত হাঁটে, ক্রিয়াকে বিশেষণ করতেছে না,
তাহলে এটাই হলো কি ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে ভালো, দ্রুত, শান্তভাবে সবগুলোই কি ক্রিয়া বিশেষণ। এরপরে আলোচনায় দেখো অনুসর্গ। যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে সেসব শব্দকে আমরা বলবো অনুসর্গ। 7 নম্বর যোজক। পদ ও বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে, যেমন এবং, ও, আর, কিন্তু, তবু ইত্যাদি। 8 নম্বর দেখো আবেগ। যেসব শব্দ দিয়ে মনের বিচিত্র আবেগ বা অনুভূতি প্রকাশ পায় সেগুলোকেই আবেগ শব্দ বলে, যেমন বাহ, বেশ, সাবাস, ছিছি ইত্যাদি। এগুলো দিয়ে কি আবেগ প্রকাশ পায়। এই ছিল আমাদের পদের আলোচনা। এসব আলোচনার মধ্যে ক্রিয়া বিশেষণ, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো সবগুলো একটু ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা দেখি যে শেষের দিকে কিছু রয়েছে অনুসর্গ, যোজক, আবেগ, এগুলো জাস্ট একটু করে দেখে নিবে। এগুলো খুব একটা বেশি এক্সামে আসে না, এমসিকিউতে, তবুও দেখে নিবে, যদি আসে তবে আমরা যেন দাগাতে পারি আর কি। এরপরে দেখো 3.4 শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন। এখানে বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করে দেখিয়েছে এবং খ নম্বরে দেখিয়েছে বিশেষণ থেকে বিশেষ্যতে পরিবর্তন করা। আচ্ছা দেখো একটু নোটিস করো, বিশেষ্য হলো জল। জল অর্থ কি পানি, তাহলে এটা একটা নাম না? নাম হলে কি আমরা শিখছি বিশেষ্য, তাহলে জল হলো একটি বিশেষ্য। জল থেকে কি করছে জলা। আচ্ছা জলা একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি বিশেষণ। আচ্ছা আবার দেখো ঢাকা থেকে ঢাকাই। ঢাকা কি একটা শহরের নাম, তাই না? যদি নাম হয় তাহলে কি বলবো তাকে আমরা বিশেষ্য। এবং ঢাকাই কি একটি গুণ প্রকাশ পাচ্ছে, তাই না? যেমন কি ঢাকাইয়া শাড়ি ইত্যাদি। তাহলে ঢাকা হলো বিশেষ্য, ঢাকা থেকে ঢাকার সাথে আই যুক্ত করা হয়েছে ঢাকাই, তাহলে ঢাকাই কি বিশেষণ। ঠিক এমনইভাবে বিশেষণ থেকে বিশেষ্যতে রূপান্তরিত করেছে। যেমন দেখো মিঠাই, মিঠাই থেকে করেছে কি মিঠা, এখানে মিঠাই হলো বিশেষণ এবং মিঠা হলো বিশেষ্য। আবার দেখো চালাকি, চালাকি থেকে কি চালাক, চালাকি কি আরো একজনকার গুণ, তাই না? সো এইভাবেই বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা এরপরের পৃষ্ঠায় দেখো লিঙ্গ। লিঙ্গ দেখো পুরুষবাচক এবং নারীবাচক। এখানে বোঝানোর মতো খুব বেশি কিছু নাই, আমরা সকলেই বুঝি যে আমরা লিঙ্গ কি একটা পুরুষবাচক আর একটা হলো নারীবাচক। যে সকল শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে সেগুলোকে আমরা বলবো পুরুষবাচক বিশেষ্য, এবং যেসব শব্দ কেবল নারীকে নির্দেশ করে তাকে আমরা বলবো নারীবাচক বিশেষ্য। এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিবে। লিঙ্গ পরিবর্তন দেখো আম্মা, আব্বা, চাচা, চাচি, মামা, মামি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পুরুষ থেকে স্ত্রীবাচক অথবা স্ত্রীবাচক থেকে পুরুষবাচক, এগুলোকে বলে কি লিঙ্গ পরিবর্তন। আচ্ছা লিঙ্গ পরিবর্তনের পরে এবার আলোচনায় আসে বচন। বচনকে দেখো বাংলা ভাষায় বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত দু ধরনের ধারণা পাওয়া যায়। কিসের কিসের? বিশেষ্য এবং সর্বনামের। আচ্ছা যেমন বিশেষ্য একটির ধারণা, একটি কি বল, মেয়ে, খাতা, অর্থাৎ একটিকে প্রকাশ করতেছে। এবং যদি বলে একাধিকের ধারণা তাহলে কি বলগুলো, মেয়েরা, অনেক, খাতা, অর্থাৎ এক বচন থেকে বহু বচনের রূপান্তর। সেরকম ভাবেই দেখো সর্বনাম আমি, তুমি, সে, সর্বনামের কি বহু বচন আমরা, তোমরা, তারা। আচ্ছা এইভাবে কি বচন পরিবর্তিত হয়ে থাকে। দেখো কি বলেছে, বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন এর মাধ্যমে কখনো কখনো শব্দ যোগ করে, কখনো আবার এক শব্দ পরপর দুবার ব্যবহার করে বচন পরিবর্তিত হয়। নিচে বচনের চিহ্ন সহ কিছু শব্দের এক বচন থেকে বহু বচনের রূপান্তর দেখানো হলো। তোমরা এই যে ছকটা অর্থাৎ এক বচন থেকে বহু বচনের যে লিস্টটা রয়েছে সেটা একটু করে দেখে নিবে। আশা করি দেখলেই হবে, মুখস্থ করার প্রয়োজন নেই, আশা করি তোমরা পারবা। কিন্তু লাস্টের জিনিসগুলো একটু করে দেখো, শিক্ষক থেকে শিক্ষকগণ, ছাত্র থেকে ছাত্রবৃন্দ, মেঘের বহু বচন হলো মেঘমালা। এই লাস্টের এই তিনটা খুব বেশি উল্টাপাল্টা হয়ে যায় এক্সাম হলে। সো এই তিনটা একটু তোমরা বেশি করে নোটিস করবা, অর্থাৎ এক বচন থেকে বহু বচনের রূপান্তর। পরের পৃষ্ঠায় আলোচনায় দেখো পক্ষ বা পুরুষ। ইংরেজিতে এটা আমরা পড়ছি পারসন, তাই না? আচ্ছা পারসন আমরা কি পড়েছিলাম? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো এখানে এটা জাস্ট বাংলা ফর্ম
দেখো বাক্যের সঙ্গে জড়িত এই 3 ধরনের ব্যক্তিকে পক্ষ বা পুরুষ বলে। পক্ষ 3 প্রকার, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ এবং কি অন্য পক্ষ। এমসিকিউতে আসতে পারে যে পক্ষ কত প্রকার, আচ্ছা পুরুষ না বলে পক্ষ বলতে পারে, ঠিক আছে। সো চালাকি করতে পারে, সো তোমাদের সেই চালাকিগুলো ধরতে হবে, সেজন্য সব জিনিসই মাথায় রাখতে হবে। তাহলে পুরুষের আরেক নাম কি পক্ষ, তাই না? তাহলে পক্ষ বা পুরুষ 3 প্রকার, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ এবং কি অন্য পক্ষ। দেখো বক্তা পক্ষ যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তা দলের সবাইকে বোঝায় তাকে বলা হয় কি বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। আচ্ছা দেখো এখানে আরেকটা নাম পেয়ে গেলাম, বক্তা পক্ষের আরেক নাম কি উত্তম পুরুষ। আচ্ছা ইংরেজিতে আমরা কি পড়ছি ফার্স্ট পারসন, তাই না? যেমন দেখো আমি, আমরা, আমার, আমরা, আমাদের, এগুলো কি বক্তা পক্ষ। শ্রোতা পক্ষের ইংরেজি কি পড়ছিলাম? শ্রোতা পক্ষের ইংরেজি সেকেন্ড পারসন। আচ্ছা দেখো যে সর্বনামের দ্বারা শ্রোতা বা শ্রোতার দলের সবাইকে বোঝায় তাকে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ বলে। তাহলে শ্রোতা পক্ষের দেখো আরেকটা নাম পেয়ে গেলাম, কি নাম পেলাম? মধ্যম পুরুষ। আর বক্তা পক্ষে কি নাম পেয়েছিলাম? উত্তম পুরুষ। আচ্ছা এগুলো কিন্তু নোটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা শ্রোতা পক্ষের এক্সাম্পল দেখো তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি ইত্যাদি। এরপরে লাস্টে দেখো অন্য পক্ষ যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায় তাকে বলা হয় অন্য পক্ষ, অর্থাৎ কি থার্ড পারসন, তাই না? ইংরেজিতে আমরা পারসনে কি পড়েছিলাম? থার্ড পারসন। আচ্ছা এক্সাম্পলগুলো দেখো, সর্বনাম পদ সে, তাকে, তার, একে ইত্যাদি। আবার বিশেষ্য পদে দেখি অপু, অপুকে, অপুর ইত্যাদি। আচ্ছা এই সবগুলো কিসের উদাহরণ? এই সবগুলো অন্য পক্ষের উদাহরণ। আচ্ছা অন্য পক্ষের আরো অনেকগুলো নাম রয়েছে, কিন্তু ভালো করে নোটিস করতে হবে জিনিসগুলো এবং একটু করে দাগিয়ে নাও। তাকে দেখো অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম পুরুষও বলে কিন্তু, ঠিক আছে। তাহলে অন্য পক্ষের আমরা কতগুলো নাম পেলাম দেখেছো? অন্য পক্ষের নাম আরো পেলাম যে প্রথম পুরুষ বা নাম পুরুষ। শ্রোতা পক্ষের আমরা কি নাম পেয়েছিলাম মনে আছে কারো? মধ্যম পুরুষ। এবং বক্তা পক্ষের কি পেয়েছিলাম? উত্তম পুরুষ। আচ্ছা তাহলে এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের যে আলোচনা, এখানেই শেষ হচ্ছে। এরপরে অনুশীলনী সলভ ক্লাস দেওয়া হবে, সাথে সাথে ক্লাসগুলো শেষ করার পর তৃতীয় অধ্যায় অনুশীলনীর যে সলভ ক্লাস সেটা দেখে নিবা। দেখবে যে অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্ন কতটা ইজি লাগে তোমাদের কাছে। আচ্ছা আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবার কাছে একটি করে লাইক আশা করতেছি এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফিজ।